দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে গেছি হাতির ঝিল। বিশেষ করে এই সন্ধ্যার পরে হাতির ঝিলে মানুষের একটা মিলন মেলা চলে। এখানে সব বয়সীর লোকজন আসে, ঘোরে এবং বিশেষ করে এই যে প্রকৃতির যে হাওয়া সেটা উপভোগ করে। আজকে আপনাদেরকে আমি আমার যখন তখন জানানোর চেষ্টা করব এই হাতির ঝিলের মানুষের প্রতিক্রিয়া কি এবং তারা কি কি আনন্দ পায়, কি কি সুযোগ সুবিধা পায়, সেটাই আপনাদের আজকে যখন তখন জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কেমন আছেন রাজ ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মানে আপনি এখানে কি মনে করে? আমি একটু কাজে এসেছিলাম তো হঠাৎ করে আপনার সাথে দেখা। মানে আমরা যে অনুষ্ঠানটা করি, আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন। তো যখন তখনে আমরা আজকে হাতির ঝিল এসেছি, তো আপনার সাথে দেখা হয়ে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো হলো। তাই হাতির ঝিলে কি আপনি আসেন সব সময়? আমি তো সব সময় আসি, আমার তো বয়স হয়ে গেছে, একটু তো স্বাস্থ্যগতভাবে একটু মানে সচেতন হতেই হবে। আচ্ছা, সেজন্য হাঁটাচলা করেন? জি 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 উত্তম দা। আচ্ছা, তো কেমন চলছে আপনার সবকিছু মিলে? সবকিছু মিলে অনেক ভালো চলছে ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধুরা, আমি আপনাদেরকে জানাই, সেটা হলো রাজ ভাই আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত ভোকাল আর্টিস্ট। ওনার মানে ভোকাল আপনারা সবাই শুনেছেন, তো আজকে আশা করি আমরাও শুনবো। তো রাজ ভাই, এই যে হাতির ঝিলের বিষয়টা মানে কেমন লাগে আপনার এই পরিবেশটা? ঢাকার মধ্যে অনেক সুন্দর নিরিবিলি পরিবেশে, অনেকে মনোমুগ্ধকর এলাকার মধ্যে সবাই আসতে ভালো লাগে। আর বিকাল হলে তো সবাই আসবেই। ঢাকা শহরে অনেক যানজটের মধ্যে এই জায়গাটা অনেক ভাবে পছন্দ করে এই হাতির ঝিলকে। যাক, আপনারও পছন্দ, আমাদেরও পছন্দ এবং দর্শকদেরও পছন্দ। বেশি বেশি করে হাতির ঝিলে আসবেন এবং হাঁটবেন। তো আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু আপনি ভোকাল দেন, মানে সবাই রেডিওতে টেলিভিশনে আপনার কণ্ঠ শুনেছে, অনেকে হয়তো ফেস টু ফেস চিনে না। তো আজকে আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে যখন তখন, আর এটা প্রচার হয় এনএন টিভিতে। যদি একটু এই বিষয়ে আপনি একটু ভয়েস দিতেন, মানে ভোকাল দিতেন, পাবলিকদের একটু জানাতেন। যখন তখন, যখন তখন স্ট্রিট প্রোগ্রাম, এটা এনএন টিভিতে প্রচারিত হয়ে থাকে। আপনারা দেখুন যখন তখন প্রোগ্রাম। গ্রন্থনা উপস্থাপনা উত্তম অধিকারী, আর প্রযোজনা করেছেন আনোয়ার হোসেন রিকু ভাই। প্রযোজনা করেছেন আনোয়ার হোসেন রিকু। তাই দেখবেন যখন তখন স্ট্রিট প্রোগ্রাম শুধুমাত্র এনএন টিভিতে, শুধুমাত্র এনএন টিভিতে। ইনশাল্লাহ আপনারা দেখবেন যখন তখন। ওকে, আপনি অনেক ভালো থাকবেন। বন্ধুরা, আপনারা তো শুনলেন। তবে যখন তখন এরকম আমাদের চলতে চলতে অনেক বিশিষ্ট ব্যক্তির সাথে দেখা হয়ে যায়, তাদের নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। এবং বিশেষ করে হাতির ঝিলে আপনি আরো আসবেন, ঘুরবেন এবং শরীরটাকে ফিট রাখার জন্য তো একটু ব্যায়াম করার দরকার নাকি? জি জি জি। যারা এখন হাতির ঝিলে আসেনি তাদেরকে কি বলবেন? তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো, স্বাস্থ্য সচেতন হন, দীর্ঘদিন বেঁচে থাকুন, যাতে আপনাদেরকে ডাক্তারের কাছে না যেতে হয়, এইদিকে খেয়াল রাখবেন এবং সব সময় মনে রাখবেন মানসিক প্রশান্তি আসল প্রশান্তি। ওকে রাজ ভাই, অনেক ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আর 1 মিনিট, আমাদের এনএন টিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এনএন টিভি আরো ভালোভাবে প্রচারিত হোক, জনগণের জনপ্রিয়তা লাভ করুক, এই কামনা করে আমি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। বন্ধুরা, চলুন আমরা হাতির ঝিলের ধার দিয়ে এগিয়ে যাই, দেখা যাক আরো কোনো বিশেষ ব্যক্তি বা কোনো মানুষের সাথে আমাদের দেখা হয় কিনা। চলুন। আরে ইমনদা, কেমন আছেন? কেমন আছেন? আমি অনেক ভালো আছি, কিন্তু আপনাকে যে এখানে পেয়ে যাবো এটা তো অপ্রত্যাশিত ছিল। মাঝে মাঝে একটু হাতির ঝিলে সন্ধ্যার সময় একটু হাঁটা হয়, অবসরের সময়। রেকর্ডিং ছিল, রেকর্ডিং শেষ করে
আসলে এদিকে একটু বন্ধুরা, আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই নতুন করে। আর তেমন কোনো পরিচয় নাই, আপনারা সবাই তাকে চেনেন। আমাদের প্রিয়, উনি একজন বিশিষ্ট অভিনেতা, একজন টেকনিক্যাল পার্সন, একজন রাইটার, একজন ক্যামেরা পার্সন, ডিওপি ইত্যাদি ইত্যাদি। মানে ছোটবেলা থেকেই ওনাকে চিনি জানি, মানে জ্ঞান হওয়ার পর থেকে। তো আজকে এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে। তো এই যে হাতির ঝিলটা ছোটবেলায় তো দেখেননি আপনারা, না না, যদিও আপনি ঢাকার মানুষ। হাতের ঝিলটা তো সবার চোখের সামনেই হলো। এরকম একটা আসলেই দরকার ছিল, প্রাকৃতিক এনভায়রনমেন্টটা অনেক। এই যে আমি ধরেন কাজ শেষ করে একটু ঘুরতে আসলাম, এখানে হয়তো আধা ঘন্টা হাঁটবো, কিন্তু এই আধা ঘন্টায় আমি যে একটা প্রাণ শক্তি পাবো, আবার নিজেকে কিছুটা সময় আবার আনন্দে ভরপুর করে সবারই হচ্ছে। আমাদের ঢাকায় আসলে খুব একটা জায়গা নেই এরকম, তো সবাই তো আসে, ভালো সেই লাগে। ক্ষেত্রে আপনাদের জন্য একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে রাতের বেলায় এই যে আপনারা সন্ধ্যার পরে যান, সিকিউরিটি কতটা দেখেন আপনারা, মানে নিরাপত্তা? নিরাপত্তার জায়গায় তো এই যে পুলিশ তো ঠিক মতো ডিউটি করে। আমি তো প্রায় ধরেন জন্ম তো আমার ঢাকায়, আপনি জানেন। তো এটা হওয়ার পর থেকে তো আসি। আমার ব্যক্তিগতভাবে তো কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। এটা আসলে কতটা, তবে আমি যেটা দেখলাম আইন প্রয়োগকারী সংস্থারা তো ঠিক মতো কাজ করে। মানে অতএব সেক্ষেত্রে আপনারা মানে সিকিউরিটি আছেন সবাই। অনেক আচ্ছা, আর এখন আপনার মানে কাজকর্ম, ভবিষ্যৎ প্ল্যানিং কি নিয়ে ব্যস্ততা আছেন আপনি? আমি এখন যেটা নিয়ে আসলে কাজ করছি, গবেষণা করছি, সেটা হলো বাংলাদেশে একটা আমি মেথড অ্যাক্টিং এর উপরে পুরো একটা ফিল্ম করতে চাই। নতুন, একদম নতুন ছেলে মেয়েদেরকে দিয়ে ৩-৪ দিন একটি ওয়ার্কশপ করিয়ে, নতুন বলতে এমন না যে একেবারে আনকরা, যারা আগে বিভিন্ন জায়গায় কাজ করেছে, টেলিভিশন হতে পারে, থিয়েটারও হতে পারে, কিন্তু মেথড অ্যাক্টিং এর উপরেই আমি ফিল্মটা বেসিক্যালি করতে চাই। এক্ষেত্রে যদি আপনারা সহযোগিতা করতে এগিয়ে আসেন, তাহলে আপনাদের সাথেও করতে পারি। অবশ্যই, আমরা সবসময় ভালো কিছুর সাথে আমরা আছি এবং থাকবো। তো এই যে আপনার প্ল্যানিংটা, এই ধরনের কাজ তো আমাদের বাংলাদেশে হয়নি। না, এখন পর্যন্ত আমার জানা মতে হয়নি। তো আপনার এরকম প্ল্যান কেন আসলো যে এরকম কিছু একটা করার দরকার, মানে কি মনে করে? মেথড অ্যাক্টিংটা হলো আন্তর্জাতিক একটা মাপের একটা অভিনয়। মানে অভিনয় যে আমরা যেটা বলি আন্ডার অ্যাক্টিং, আসলে আন্ডার অ্যাক্টিং বলে কোনো শব্দ আছে কিনা, আছে, বলে অনেকে ব্যবহার করেন, কিন্তু বেসিক্যালি থিওরিটিক্যালি আন্ডার অ্যাক্টিং বলে কোনো নয়, ন্যাচারাল বা মেথড অ্যাক্টিং। সেই মেথড অ্যাক্টিংটা হলো কি অভিনয় সূক্ষ্মাতি সূক্ষ্ম যে অনুভূতিগুলো, এগুলো, যেমন এটা কিন্তু এককভাবে সম্ভব না। আপনি অভিনয় করছেন, আপনার যে কো আর্টিস্ট আছে তাকে কিন্তু সেই একই ধারায় কিন্তু অভিনয় করতে হবে, ঠিক না? ধরা আমি টেকনিক্যালি যদি বলতে যাই, যদি 50 লেন্সে যদি আপনার ক্লোজ আপটা ধারণ করা হয়, আপনার সেই ক্লোজ আপের মাত্রা যদি 30 সেকেন্ড না থাকে, তাহলে তো অভিনয় করা যাবে না। কারণ আপনি বললো যে আপনি উত্তমটা কান্না করেন, আমি বললাম আমি ক্যামেরাটা আপনাকে নিয়েই অন্যদিক ক্যামেরাটা সরিয়ে ফেললাম, তো আপনি যে 30 সেকেন্ড যে অনুভূতি সম্পর্কে যে আপনি এক্সপ্রেশন দিয়েছেন, সেই অভিব্যক্তিটা কিন্তু আমরা পাচ্ছি না। মেথড শুধু অ্যাক্টিং করলেই হবে না, এটা সামগ্রিকভাবে ধরেন যে ফ্রেম, কম্পোজিশন, ডিরেক্টর, সব কিছুই একই সূত্রে গাঁথা থাকতে হবে। এই যে একই সূত্রে গাঁথা কীভাবে গাঁথা যায়, ফুল মেকিং থেকে শুরু করে অ্যাক্টিং থেকে, এডিটিং থেকে, মিউজিক থেকে, এত উচ্চলয়ে আমাদের মিউজিকগুলো হয় যে সংলাপও কিন্তু বোঝা যায় না। তো সেখানেও কিন্তু আমি মনে করি পরিমিতি বোধটা খুব দরকার। এই সামগ্রিক অর্থেই আমি একটা টিম নিয়ে আসলে এই কাজটা করতে চাই। বা আপনাকে সাধুবাদ জানাই যে এই ধরনের একটা কাজের সাথে আপনি ইনভলভ হচ্ছেন এবং চেষ্টা করছেন। বিশেষ করে এখন আমাদের দেশে যে টাইপের কাজ হচ্ছে, বিশেষ করে ইউটিউব, ফেসবুক বা টেলিভিশন নাটক, সেই কন্টেন্টগুলোকে আরও মানে সুন্দরভাবে মানুষের সাথে উপস্থাপন করার জন্য এই যে একটা আপনি চিন্তা ভাবনা করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। বেসিক্যালি আমাদের দেশে যারা অভিনয় করছে তাদের অনেকেরই থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই বা এই ধরনের প্রশিক্ষণ নাই। তো এই বিষয়টা আপনি কেমন দেখেন? প্রশিক্ষণ তো অবশ্যই লাগবে। সেটা আপনি ব্যক্তিগতভাবে হতে পারে। ধরেন সিনেমা দেখে শুধু সিনেমা অভিনয় সেটাও করতে পারেন, আপনার যদি সেই জ্ঞানটা থাকে। তবে অবশ্যই গুরু দরকার। আমি মনে করি প্রতিটা শিক্ষায় গুরুমুখী শিক্ষা কিন্তু খুব বেশি দরকার। বিশেষ করে এই কালচারাল সেক্টরে, সেটা গান হোক, এই যে আপনি অভিনয় করছেন, যদি জিজ্ঞেস করি অবশ্যই আপনার গুরু আছে, এটা আমি বিশ্বাস করি। নাহলে আপনার মতো এত সুন্দরভাবে কেউ এই যে উপস্থাপন করতে পারে। এই যে আপনি রাস্তার ভিতর আপনি প্রোগ্রামটা দেখি আমি এন টেলিভিশনে। তো দর্শকদের বলি যে এই চ্যানেলটি দেখে উত্তমদার আমার যেই অনুষ্ঠানগুলো দেখে এত ভালো লাগে কেন?
একেবারেই ন্যাচারাল, মানে কোনো কিছু আরোপিত না। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, নিচ্ছেন যে যা করে, সেটা বাচ্চা হোক যাই হোক। এটা কিন্তু অনেক বড় শিক্ষণীয়। অন্য কেউ হইলে তো বলে আবার নিচ্ছি, প্রাণটা কিন্তু হারিয়ে যায়। আর আপনার অনুষ্ঠানের সবচেয়ে মূল যেটা একেবারে প্রাণ, এইটা একটা অনুষ্ঠানে এমনকি সব কিছুর মূলে আপনি এত কিছু মিশালেন, কিন্তু সেটা যে রস না তৈরি হয়, মানে আনন্দ না পায়, তাহলে কিন্তু বৃথা। ওই যে অনেকে বলে না যে একটা ফিল্ম করলাম ভাই, আমি এত থিওরিটিক্যাল ফিল্ম করলাম, কেউ বুঝলো না, ওই ফিল্মেরও কোনো দাম নেই। আবার একটা ছবি সর্বজনীন হবে সেটারও কোনো না, কিন্তু সব কিছু কিন্তু টার্গেট অডিয়েন্স। যেমন আমি যে ম্যাথড ফিল্মটা করবো, এই টার্গেট কারা, যারা ফিল্ম নিয়ে লেখাপড়া করছে, অভিনয় নিয়ে যারা উৎকর্ষতা করছে। এখন সেটা সাধারণ দর্শকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে না, কিন্তু আমাদের বিশেষ করে আমাদের এই মিডিয়া কেন্দ্রিক এবং চলচ্চিত্র প্রেমী যারা আছে তাদের উপকার হবে, তাদের উপকার হবে। তারা অন্তত জানতে পারবে যে এই মাপের, এই অন্তত একটা ক্লোজ আপের মিনিমাম এই ডিউরেশনটা দরকার। আর কথায় কথায় সংলাপ দিচ্ছি, হুট করে ইন্টারকাট কেটে চলে গেল, একজনে কান্না করছে, দেখালো কান্নার চোখের পানিটা এখানে ঝরছে, ঝড়েরটা দেখালো না, অন্যজন আরেকজন ইনসার্টটা দিল, যে অহেতুক যে ইনসার্ট। আবার একটা বিষয় দেখেন যে ক্লোজ আপ কাটলেই সেই ক্লোজ আপটাই ধরে রাখছে, কোনো রিয়াকশন নাই, একই রিয়াকশন দিচ্ছে, কিন্তু ক্লোজ আপের অ্যাগেনিস্টে যে ক্লোজ আপ কাটতে হবে এরকম কোনো থিওরি কিন্তু নেই। তো এই যে প্রথাগত যে একটা, সেটা আমরা শর্ট পর্যায়ে আসতে পারি, ক্লোজ, মিড, এই যে শর্ট পর্যায়গুলো আছে, লং, এক্সট্রিম লং, ড্রোন শট, সব কিছু কিন্তু একটা মানে আছে। তো আমাদের কথা হলো এই জিনিসগুলো শেখার জন্য আপনি করছেন, আপনাকে সাধুবাদ জানাই দাদা। আমরা আপনাকে টেকনিক্যাল পার্সন, অভিনেতা হিসেবে অনেক কিছু ভাবে দেখেছি, কিন্তু কণ্ঠশিল্পী হিসাবে আপনাকে আমরা কখনো দেখিনি। আজকে আমার যখন তখন দর্শকরা কি এক লাইন গান শোনাবেন? অবশ্যই, যদি একটু হাতে নিয়ে আমার মানে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, না এটা আবার ওই কাছে গেলে একটু সাউন্ডটা ঠিক আছে। আচ্ছা, আমরা দাদার কাছে একটু ভিন্ন আঙ্গিকে, আমরা কেউ এখন পর্যন্ত এই ইমনদার কণ্ঠে কিন্তু আপনারা গান শোনেন নাই, তাই তো? আমি অনেক ছবির জন্য গান লিখেছি, শুরু করেছি, কিন্তু সরাসরি দর্শকরা একটু অন্যরকম কিছু, অন্যরকম। ঠিক আছে, যেমন আমার ওই ছবিটার জন্য এই গানটা কম্পোজ করা, সেটা আমারই লেখা, আমারই সুর। সেটা হলো, তোমার চোখে চোখ রেখেছি যেদিন, প্রাণের মাঝে প্রাণ পেয়েছি সেদিন, তুমি ছাড়া জীবনে আমার বেঁচে থাকা সত্যি কঠিন, তোমার চোখে চোখ রেখেছি যেদিন, হা হা হা, লা 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 লা। বাহ, অসাধারণ রোমান্টিক গান। আর আসলে চোখে চোখ পড়লে অনেক কিছু মানুষ ভুলে যায় নাকি? আজকেও দাদার চোখে চোখ পড়েছে, এবং আমার দর্শক আপনারাও দাদাকে দেখে একটু অন্যরকম ভাবলেন। এবং একটা মানুষের যে কত প্রতিভা থাকে, একটা মাল্টি ট্যালেন্ট, আজকে তার প্রতিভা আমরা কিন্তু নতুন, বিশেষ করে আমার অনুষ্ঠানের মাধ্যমে বেরিয়ে আসলো যে একজন, এটা অনেকে বলেছিল, কিন্তু আমি কিন্তু করিনি, কিন্তু কেন করলাম আমি নিজেও জানি না। এটাই হলো আমাদের অনুষ্ঠান, আমাদের যখন হিসেবে জানে, গায়ক গীতিকার হিসেবে জানে, কিন্তু একদম গায়ক হিসেবে কিন্তু এই প্রথম। ওকে, আপনি অসাধারণ গান করেছেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের এনএনটিভির পক্ষ থেকে এবং আমার যখন তখনের পক্ষ থেকে সামান্য একটা উপহার। ওরে, অনেক সুন্দর আপনাদের এনএনটিভি, আপনার আমার সকলের। আমি আব্রাহাম ডেডিন বিরজান ইমন, আমার নিকনেম ইমন। আর এই নামটা আমার অন স্ক্রিনে যায় অ্যাক্টিং করার সময় আব্রাহাম ডেডিন বিরজান, বিশেষ করে বিরজানটা। তো আমি বিরজানের পক্ষ থেকে এনএন টেলিভিশনে, আপনারা আমার সকলের টেলিভিশন, এনএন টেলিভিশনের উত্তম অধিকারী দাদা, উনি একজন অনেক গুণী মানুষ, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর সবচেয়ে থেকে ভালো লাগে যেটা ওনার সত্যতা, এবং উনি সবার মধ্যে কিন্তু প্রাণ সঞ্চার করে দেয়, মানে আনন্দ খুঁজেন সব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওনার সাথে থাকবেন, এনএন টেলিভিশনের সাথে থাকবেন। ওকে, অনেক ধন্যবাদ বন্ধুরা। চলুন আমরা ইমন দাদা থেকে চলে যাই, দেখা যাক হাতির জেলে আমাদের আর কোন ভাই বোনদের সাথে দেখা হয় কিনা। চলুন। যখন তখন আরে জিয়া ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কি করছেন আপনি? আমি তো রোড পার হবো, তো একটু গাড়ি ঘোড়া দেখে পার হইলে ভালো হয় না, অবশ্যই দাঁড়িয়ে আছি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বন্ধুরা, আপনাদেরকেও বলি, যারা হাতির ঝিলে হাঁটাচলা করেন সন্ধ্যার দিকে, তারা রাস্তা পার হতে গেলে, এপার থেকে ওপার যেতে গেলে একটু দেখে শুনে পার হবেন। তার কারণ যেহেতু এই রাস্তাটা খুব বিজি, অনেক গাড়ি আসে। তো কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগছে এই এলাকাটা, কেমন লাগে? এলাকা ভালো লাগছে, সামনে হাতির জেল আসছি আজকে, অনেক ভালো লাগছে। আসেন প্রায় এখানে? এখানে প্রায় প্রায় আসি না, তবে যেদিকে এই যে ওই কারণ বাজার দিকটা এইদিকে আসলে হাতির জেলে একটু ঘুরি, ভালো লাগে। আচ্ছা, মানে একটু রিফ্রেশ হয়। হ্যাঁ। আচ্ছা, এই যে আমাদের একটা সময় তো ছোটকালে হাতির ঝিলটা ছিল না এভাবে, না, ছিল না। তো এত সুন্দর পরিবেশটা হওয়াতে আপনাদের কি কি উপকার হয়েছে বলেন? এই সুন্দর পরিবেশ হওয়াতে এখন অনেক ভালো লাগে। আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে ঘুরতে আসে, মজা করতে আসে, ওখানে নৌকা আছে, ওই যে স্পিড বোট আছে, ওদের ভিতর ঘুরে অনেক ভালো লাগে। আচ্ছা, আগে ভালোটা লাগতো না, এখন লাগে। কিন্তু আপনার এই হাতির ঝিলে আর কি কি জিনিস থাকলে আরো বেশি ভালো লাগতো? আরো ভালো লাগতো। এখন বিভিন্ন দেশে তো বিভিন্ন জিনিস থাকে, আমাদের এটা ছোট শহর, এখানে এদেশের সরকার চাইলে আরো ভালো ভালো করতে পারে, ভালো ভালো জিনিস দিতে পারে, তাহলে আরো মানসম্মত হবে, সবার ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে বিশেষ করে রাতের কালে এখানে যে লাইট গুলো আছে, মানুষ নিরাপত্তাভাবে চলতে পারছে। তো এখানে মেয়েরা কতটুকু সিকিউর আপনি মনে করেন? এখানে আমি মনে করি মেয়েরা সিকিউরিটি, ওদের মোটামুটি সিকিউরিটি তুলনায় অনেক ভালো আছে অন্য অন্য দেশের থেকে। যেরকম অন্য অন্য দেশে পার্কে বলেন, যে কোনো ইয়াতে বলেন, এই ধরনের হাতিঝিলের মতো জায়গায় বলেন, অনেক অঘটন ঘটে, তবে আমাদের দেশে এই অঘটনটা ঘটে না, আমি দেখি নাই। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা খুব খুশি? খুব খুশি, ভালো আছি। এবং বিশেষ করে এরকম বড় বড় শহরে যদি এরকম হাতির ঝিল থাকে, বিশেষ করে পানির এরকম ঝিল থাকে, তাহলে পরিবেশটা ভালো থাকে। পানি এরকম ঝিল থাকলে তো অনেক ভালো লাগে, যেখানে যাবেন সেখানে ভালো লাগবে। আচ্ছা, তো এই ভালো লাগার মাঝে কি মন থেকে কি একটা গান আসে আপনার? আমার মনে তো কোনো গান নেই দাদা, কি কোন, কেন? আমি তো গান গাইতে পারি না। তাহলে কি ডায়লগ দিতে পারেন? আমি কোনো ডায়লগই দিতে পারি আচ্ছা, না। আপনাকে অনেকে চেহারাটা মান্নার মতো লাগে, আমাদের চিত্রনায়ক মান্নার মতো মনে হয়। তো সেই ক্ষেত্রে মানে মান্নাকে আপনি দেখেছেন? মান্নার সাথে কথা হয়েছে আপনার? ভাই আপনি এমন একটা কথা আমাকে বলছেন, আমার আসলে অনেক কষ্ট লেগে গেছে। মান্না ভাই ছবি করতো, আমি ছবি দেখতাম, আমি দর্শক, তবে ওনাকে আমি গুরু মানি, ওনাকে স্মরণ করি। উনি আজকে বেঁচে নাই, আচ্ছা। ওনার ছবি আমি অনেক দেখতাম, আচ্ছা, ওনাকে আমার অনেক ভালো লাগে। সেই মান্না ভাই আমাদেরও অনেক প্রিয়, তাই মান্না ভাইকে একটা ডায়লগ আমার দর্শকদের শোনাবেন? এ ভাই আমি কি ডায়লগ শোনাবো, আমার মনে অনেক কষ্ট। আজ বাংলাদেশে মান্না ভাই রায়, আমি ওনার ডায়লগ আমি দিতে পারবো না ভাইয়া, আমাকে মাফ করে দিবেন। আজকে উনি থাকলে হাতির জেলে আসতো? হ্যাঁ উনি আসতো, আমরা দেখতাম, অনেক ভালো লাগতো। মান্না ভাইয়ের কথা শুনলে শরীরে পশম দাঁড়িয়ে যায়, অনেক কষ্ট লাগে। উনি আজ আমাদের মাঝে নাই, ওনার ছবি আমরা দেখতে পারি না। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে ভাই, কষ্ট লাগে। অনেক ভালো থাকবেন। বন্ধুরা, আমরা মান্না ভাইয়ের ডায়লগ শুনলাম, প্রায় হুবহু মান্না ভাইয়ের মতো ডায়লগ উনি দিয়েছেন। মান্না ভাই আমাদের এই পৃথিবীতে নাই, কিন্তু ওনার অনেক সৃষ্টি, অনেক অভিনয়, অনেক সিনেমা আছে, আমরা তাকে দেখি, এবং উনি যেখানেই থাকেন আমরা সবাই দোয়া করব তার জন্য। আপনি অনেক ভালো থাকবেন। আর এই যে মান্না ভাই ডায়লগ শোনালেন, আমার দর্শকরা অনেক খুশি হয়েছে, এর জন্য আমার এনএনটিভির পক্ষ থেকে সামান্য একটা উপহার। যাক মার্শাল, এনএনটিভির পক্ষ থেকে সামান্য উপহার। যাক, এই উপহারের জন্য আমি গর্বিত। আপনাদের এনএনটিভিকে ধন্যবাদ যে এত সুন্দর অনুষ্ঠান মানুষকে উপহার দেওয়ার জন্য। আমি আপনাদের এনএনটিভি যখন তখন অনুষ্ঠান আমি প্রায় প্রায় দেখি, অনেক ভালো লাগে। আজকে আপনার সামনে পড়ে গেছি, যাক আমাকে একটা গিফট করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার আপনার সাথে যেন থাকে, আপনাদের চ্যানেলের সাথে থাকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে, আপনিও অনেক ভালো থাকবেন। চলুন বন্ধুরা, আমরা সামনে থেকে এগিয়ে যাই। আপনি ওদিক যাবেন। যখন তখন যখন তখন ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিল তো। ভাইয়া একটু ব্রেক। ওকে ওকে, কেমন আছে তোমরা?
আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? আমার নাম জিসান। লিসান, তোমার নাম? আরিফিন। আরিফুল। তোমার আরিফিন? জি। ও অসাধারণ, মানে আরিফিন শুভ একজন হিরোর নাম। ও দেখতে হিরোর মতো, বন্ধুরা দেখুন, একদম একদম পুরো বাংলার হিরো। আর জিসান ভাই, হ্যাঁ জিসান। তো তোমরা যে গান গাচ্ছো, মানে তোমরা নিজেরা শেখো গান? না, এটা জাস্ট আমাদের হবি, শখের বসে আর কি। জি যে জায়গাটায় বসে আছো এই জায়গাটার কি নাম? হাতিঝিল। হাতিঝিল। এখানে আসো মাঝে মধ্যে? জি। মানে কেমন লাগে এই পরিবেশটা? খুবই অসাধারণ। আপনার ধরেন এখানে গান গাওয়ার জন্য বেস্ট। আবার সারাদিন কলেজ শেষে, ভার্সিটি শেষে, আবার চাকরি শেষে যারা যারা হচ্ছে অফিস থেকে আসেন তাদের জন্য ধরেন মনোরঞ্জনের একটা ভালো পরিবেশ আছে। আবার যারা ইউনিভার্সিটি লাইফে থাকেন তারা অনেক স্টাডি করার পর এখানে সেটি চিল করতে পারেন, এই আর কি, মনটা হালকা হয়। সবকিছু মিলে এই এলাকার একটা সুন্দর পরিবেশ হলো হাতিঝিল। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা, এই যে তোমরা গান গাচ্ছো বা গান করছো, এটা অবসর সময়টা পার করছো? জি জি, অবশ্যই। তো এই হাতিঝিল হওয়াতে তোমাদের এই সুবিধাটা হয়েছে? হ্যাঁ, হাতিঝিল হওয়াতে আমাদের আর কি নিজেদের মনোরঞ্জন বিষয় আছে। আবার দেখা যাচ্ছে যে মানুষের যাতায়াতেরও সুবিধা হয়েছে। সব মিলে হাতিঝিলটা বেস্ট আসে আর কি। আচ্ছা, এখানে যে পানিতে অনেকে নোংরা করে, কেউ বোতল ফেলে, ময়লা ফেলে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? আসলে তাদের উদ্দেশ্যে বলবো, যারা নোংরা ফেলে, ময়লা ফেলে, এখানে আসলে আর কি মানুষ সচেতন না। মানে যা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের নাগরিক এখনো মানে ময়লা আবর্জনা দূর করার বিষয়ে সচেতন না আর কি, যেটা বোঝা যায়। মানে আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আরো বেশি সচেতন হতে হবে এইসব সুন্দর পরিবেশকে ধরে রাখার জন্য। আচ্ছা, খুবই ভালো লাগলো কথা বলে। এখানে সিকিউরিটি কতটুক মনে করো তোমরা? সিকিউরিটি আছে এখন, আগের থেকে অনেক বেটার, অনেক বাড়ছে সিকিউরিটি। আগেও তো অনেক ছিল না তেমন, এখন আগের থেকেও বেটার। আচ্ছা, তোমরা যে গান গাও, তোমরা যখন গান শুরু করো অনেক ছেলে মেয়েরা আসে, তো এখানে মেয়েরা বেশি পছন্দ করে গান না ছেলেরা? মেয়েরা। আচ্ছা, বুঝছি। তো আমার দর্শকদের কি একটু গান শোনাই দেবে একটা, সেই গানটা যেটা তোমরা গাচ্ছিলে? ভালো আছি। অবশ্যই অবশ্যই। বন্ধুরা, আমরা একটু জিসান এবং আরিফিন, জি জি, ওদের কণ্ঠে আমরা একটা এই গানটা শুনে আসছি। ওকে জি জি, ওকে ফাইন, শুরু করবো তো? হ্যাঁ, শিওর। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আপনারা দেখলেন যে জিসান এবং আরিফিন, এরকম অনেক ভাইরা আছে যারা বিকেলবেলা এসে যারা সঙ্গীতের এখানে বসে প্র্যাকটিস করে এবং তারা মানে মেন্টালি রিফ্রেশ হয় এখানে এসে। তাদের জন্য একটা সুন্দর পরিবেশ। আপনারা এখানে যে হাতিঝিলে যারা আসেননি, আসবেন, মজা করবেন। তবে পরিবেশটাকে আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। ভাই, অনেক ভালো থাকবে। হ্যাঁ, আর তোমরা চেষ্টা চালিয়ে যাও, একদিন তোমরা বাংলাদেশের জেমস সাহেব বাচ্চার মতো শিল্পী হয়ে যাবে। ওকে ওকে, অনেক ধন্যবাদ। বন্ধুরা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন, যখন তখন ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম তো হাতিরঝিল। জি জি। তো এখানে আসেন মাঝে মধ্যে? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে মাঝে মধ্যে এই জায়গায় আসি, হ্যাঁ, ঘোরার জন্য। আমার বাসা এই উলনেই, উলন বাজার আমার বাসা। তো সেক্ষেত্রে আপনাদের জন্য তো একটা সুন্দর পরিবেশ। হ্যাঁ, সুন্দর পরিবেশ বটেই, তবে এখন সে সৌন্দর্যটা আসলে আগের মতো আর নেই। কারণ এই জায়গায় অনেক দোকানপাট, মানুষের আসা যাওয়া, অনেক সময় নোংরামি করে ফেলায়। তারপরে আমরা দেখি তো এই জায়গায় অনেক অনেক ধরনের
এই মাদকের ব্যবস্থা হয় রাতের বেলা শুনি, আমি দেখিনি, আচ্ছা তো আমি শুনি। তো সেই ক্ষেত্রে আসলে রাতের বেলা শুনছি অনেক সময় ছিনতাইও হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আপনাদের জন্য মানে এটা সিকিউরটা অতটা না। সিকিউরিটি আগে ছিল, এখন অতটা নেই, এই জন্য রাত্রেবেলাও আমি শুনি। তা আমি রাত্রেবেলা আসি না, আমার বাচ্চা আজকে আসার জন্য চেষ্টা করছে, বলতেছে বাবা হাতির জেলে যাব, এই জন্য আমি বিশেষ করে আমার হাতির জেলে আসা। হ্যাঁ, তো মাঝে মধ্যে আমি আসি। তো এই একটা বিষয় বাদ দিয়ে আমরা চেষ্টা করব, বিশেষ করে যারা কর্তৃপক্ষ আছে, হাতিরঝিল থানা এবং এলাকার স্থানীয় সরকার প্রশাসন, তাদের কাছে আমরা বিনীত নিবেদন জানাবো যে বিশেষ করে হাতিরঝিলের পরিবেশটা যেই যেন সুন্দর থাকে এবং এখানে একটু বেশি নিরাপত্তা দেওয়া হয়, সেটা যেহেতু ওনাদের দাবি, আমরা ওই দাবিটা রাখছি। তো ভাই আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রমজান আলী। রমজান ভাই, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো এই পরিবেশটা হওয়াতে আপনাদের কেমন লাগে? এমনি সুন্দর পরিবেশটা? হ্যাঁ, এই জিনিসটা হওয়াতে তো অবশ্যই আমাদের সবার কাছে সুন্দর। আগেও আমরা যখন দেখেছি হাতিরঝিল যখন ছিল না, তখন আমরা এই জায়গায় তো আমরা আসতে পারতাম না। এই হাতিরঝিল হওয়াতে এই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু আমি না, এই জায়গায় আপনি শুক্রবারে আসে দেখেন লাখ লাখ লোকের হয়, এই যে আগমন হয়। তো এবং সবার জন্য সুন্দর, সবাই এই জায়গায় আনন্দ উপভোগ করতে আসে এবং ভালোই আনন্দ অনুভব করে সবাই। আপনি অনেক ভালো থাকবেন, এবং যারা এখনো হাতিরঝিলে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা আসেনি তারা অবশ্যই এসে এই জায়গায় আনন্দ উপভোগ করবে, হাতিরঝিলের সৌন্দর্য তারা এসে দেখবে। হ্যাঁ, এবং দেখবে, অবশ্যই দেখবে, তবে এই জায়গায় সতর্কতার সাথেই, যাতে আমরা আমিও নিজে সতর্ক থাকি এবং অন্যদেরকে সতর্ক করতে চাই, যাতে আপনারা হাতিরঝিলকে সৌন্দর্য বজায় রাখেন, যাতে হাতিরঝিল অনেক দিন থাকে। বাহ, খুব ভালো থাকবেন। এবং ভাইয়ের কথা শুনে আমিও একটা কথা বলতে চাই, সেটা হলো হাতিরঝিলের সৌন্দর্যটা যে সকালবেলা আমি অনেক সময় হাঁটতে আসি, দেখি যে এই জায়গায় অনেকে ফুল ছিঁড়ে। আমি নিজে বারণ করি যে এই যে বিশেষ করে ফুল ছিঁড়ে হিন্দু মহিলারা পূজার জন্য ওরা সকালবেলা পূজার জন্য, তবে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি হাতিরঝিলের কর্তৃপক্ষকে বলতে চাই যাতে এই ফুল ছেঁড়া বন্ধ হোক এবং গাছের সৌন্দর্য যাতে বজায় থাকে এবং পরিবেশটা আরো সুন্দর, ময়লা আবর্জনা কেউ যাতে না ফেলে। বন্ধুরা, আপনারা যারা এই বিষয়গুলো আপনারা বিশেষ করে যারা হাতিরঝিলে আসেন তারা এটা মেনে চলবেন এবং আপনারা ভালো থাকবেন এবং এই পরিবেশটা আপনারাই বজায় রাখবেন। ভাই, আপনাকে আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। ওকে বন্ধুরা, চলুন আমরা এগিয়ে যাই। ভাইয়া, কেমন আছো তুমি? ভালো। কি নাম তোমার? লাভবি। হ্যাঁ, লাভবি। ও, তুমি এই যে বাদাম বেচো না? কি কি আছে তোমার দোকানে? সিমের বীজ আছে, চুলা আছে, চাল ভাজা আছে, বাদাম আছে। আচ্ছা, তো এই যে তুমি এইগুলো বিক্রি করো, চাল ভাজা কত? 10 টাকা করে। মানে যা সব 10 টাকা? কতদিন ধরে বিক্রি করো? 4 মাস। 4 মাস। তো এই যে হাতিরঝিলে বেচা কিনা করো, কেমন লাগে তোমার? ভালো। হ্যাঁ, বেচা কিনা হয় ভালো? কেউ দুষ্টু ছেলেরা কি তোমার কাছে উৎপাত করে? কেউ না, চাঁদা মাজা কেউ চায় না? না। তো তোমার তো এখন স্কুলে যাওয়ার কথা, স্কুলে যাও তুমি? পড়ছি না, আবার যাবো কয়েকদিন পরে। ও, মানে গ্রাম থেকে আসছো? কোথায় গ্রাম, কোথায়? কিশোরগঞ্জ। ও, কিশোরগঞ্জ। তার মানে এই যে এটা কে বলছে তোমার এই বেচা কেনা করতে? বাবা? বাবা না, আমি আইছি, বাইরের দ্বারা আইছি, লইছি, আবার যাবো। কয়েকদিন ব্যবসা করে আবার যাবা। তো স্কুল বেশি ভালো লাগে না হাতিরঝিলে ব্যবসা ভালো লাগে? স্কুলেই তো ভালো লাগে। স্কুলে ভালো লাগে। তাই এখানে ব্যবসা করে কত টাকা হয় দিনে? এই থাকে 1000 টাকা থাকে, 1500 টাকা বেচলে। তাই 1500 বেচলে 1000 থাকে? এগুলো কত করে কিনে আনো এগুলো, না বাসায় বানানো? বাসায় বানানো। এটা 10 টাকা বেচলে কত, 5 টাকার বেশি লাভ থাকে? 5 টাকা লাভ থাকে না। আচ্ছা, যাই হোক, মোটামুটি তাহলে ভালোই আছে। তাহলে এখন তুমি কি ব্যবসা করবে না পড়াশোনা করবে? পড়াশোনা করব। পড়াশোনা করলে কি ভবিষ্যতে বড় ব্যবসায়ী হবে এরকম কিছু? আচ্ছা, তো তোমার নাম বললা কি? লাভবি। তো অনেক ভালো থাকবে তুমি। হ্যাঁ, আর তুমি কি গান জানো? না। একটা কবিতা শোনাই দাও, ক্লাস 5 এ কবিতা আছে না? এইগুলো পারি না। তাহলে পড়াশোনা কি করবা না পারলে? আবার যাবো, এগুলো পড়বা। আচ্ছা, ঠিক আছে। যারা তোমার বাদাম খায়নি বা খায়নি তাদেরকে কি বলবা? এটা উপরওয়ালার দ্বারা যাই দিব আমার কি। আচ্ছা, ঠিক আছে, অনেক ভালো থাকবে। হ্যাঁ, ওকে, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের হাতিরঝিলের যখন তখনের সকল আয়োজন। বিশেষ করে হাতিরঝিলের সন্ধ্যার পর ঘুরতে ঘুরতে আমার কিছু প্রিয় মানুষদের সাথেও দেখা হয়ে গেছে, তাদের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছি এবং তারা এই হাতিরঝিল সম্পর্কে অনেক কিছু বলেছে। বিশেষ করে হাতিরঝিল হতে আমাদের রামপুরা এবং গুলশান এই এলাকার মানুষের অনেক উপকার।
সকাল বিকাল সন্ধ্যা রাতে বিভিন্ন মানুষ এখানে হাঁটাচলা করেন। তাদের যে সময়টা বিশেষ করে রিফ্রেশ করার জন্য এই হাতিরঝিলটা খুব সুন্দর একটা পরিবেশ। তবে যারা বেশি রাত্রে চলাফেরা করেন তাদের জন্য আমাদের একটা বিনীত নিবেদন থাকবে যে রাতের বেলায় বেশি রাত আপনারা করবেন না, কারণ অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। হাতিরঝিল আমাদের সম্পদ, এর পরিষ্কার পরিচ্ছন্ন করা আমাদের দায়িত্ব। বিশেষ করে কেউ পানিতে বোতল এবং কোনো ময়লা ফেলবো না, ডাস্টবিন আছে সেখানে রাখবো। আমাদের পরিবেশ আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN TV।